नमस्कार बंधुरा आज के आबार एक नतून दिन शुरू करছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমি এখন বেশ ভালো রয়েছি। তো যাই হোক, এদিকে আমাদের সকালটা শুরু হলো ইডলি আর দই বড়া দিয়ে। আসলে এটা গ্রীষ্মকালে একটা ভীষণ হেলদি খাবার বলতে পারো। তো তার জন্য এই যে নিয়ে নিয়েছি ইডলিটা খাবে অবশ্য ও আর বাবা, আর আমরা খাবো আর কি দই বড়া, আমি আর মা। তো কম করে আনিয়েছিলাম কারণ অনেক ফ্রুট রয়েছে বাড়িতে, তো সেইগুলো আর কি আজকে সব উদ্ধার হবে, তো তার জন্যই একটু কম কম করে এই খাবারগুলো আনানো হয়েছিল। সৃজন অবশ্য ক্রিকেটে গেছে, তো ও যেহেতু আর কি টিফিন নিয়েই গেছে, তো ওর জন্য এই রকম কিছু আনাইনি। ও যখন আসবে একটু লস্যি টস্যি খেতে চায়, দই খেতে চায়, একটু ফল খাবে, তো ব্যাস এই আর কি। যাই হোক, চলো বাবাকে আর ওকে খাবারটা দিয়ে দিই, তারপর আমি আর মাও নিয়ে বসবো। আর মা আজকে সকাল থেকে সবজি টবজি নিয়ে একদম বসে পড়েছে। কালকে সন্ধ্যের দিকে আর কি মা বাবা এসেছে, তো সকাল থেকে মা ওইদিকে নিজে কাজে ব্যস্ত হয়ে গেছে, রান্না বান্না বলছে আমিই করব। আসলে আমার তো শরীরটা বেশ খারাপ ছিল, বলতে আমার প্রেশার একদমই লো। তো সেই ক্ষেত্রে মা বাবা শুনে আর থাকতে পারেনি, তাই চলে এসেছে। কি বলো না, পৃথিবীতে যে তোমার থাক না কেন, তোমার মা বাবার থেকে আপন পৃথিবীতে কেউই হবে না। আমার হাজব্যান্ড আমার জন্য সত্যি কথা বলতে প্রচুর করে, ওর দ্বারা যতটা সম্ভব, কিন্তু মা বাবা আসলে যেন ও একটা অন্য রকমেরই ভরসা পায়, বা আমিও পাই আর কি। তো মনের জোর ফিরে গেছে বলতে পারো আমার। আর ওই একাকিত্বটা না আমি আর নিতে পারছিলাম না, মানে ওই সৃজন চলে যাবে, ওর বাবা চলে যাবে, তারপরে যে একাকিত্বর একটা জীবন, মানে একাই সারাটা দিন থাকতে হবে, আর এই সাংসারিক কাজ কর্মে একটা যেন আমার দম বন্ধ লাগছিল বলতে পারো। আর তার থেকেই আমার যতটা মনে হচ্ছে যে আমার এই নানান রকমের সমস্যা। তো এই একাকিত্ব কাটানোর জন্য জীবনে এক এক সময় হয় না যে পরিবারের মানুষজনকেও প্রয়োজন পড়ে, বা তাদের একটা সান্নিধ্যটাও না অনেকটা। তো যাই হোক, ওই যে মায়ের সাথে গল্প করতে করতে রান্না, বা মাই রান্না করবে, মায়ের হাতে রান্না খাবো, তো এই যে একটা অন্য রকমেরই আনন্দ ছিল। আর মা স্নান করতে ঢোকার ফাঁকেই আমি এই কাজগুলো গুছিয়ে নিয়েছি, কারণ মা বলল যে স্নান করে আমি পুজোটা সেরে দেবো। তো তার জন্য এই যে নিয়ে চলে এসেছে সকাল সকাল মাটন, মায়ের হাতের মাটনের ঝোল খাবো, তো সেটা তো একটা অন্য রকমেরই আনন্দ, বুঝতেই পারো। যাই হোক, এদিকে মাংসটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি, আর সৃজন বাবুও খুব হ্যাপি। আজকে ওর দাদু ওকে ক্রিকেটে নিয়ে গেছে, আবার দাদুর সাথেই ও আসবে। মানে আমার বাবা মা যতক্ষণ থাকে ও না ওই সঙ্গটা ভীষণ এনজয় করে, আর ও যা বলে আমার বাবা মা সেটাই করে। আমার মনে হয় প্রত্যেকটা দাদু দিদা ঠাকুমা দাদুরা সবাই এরকমই হয়, তাই না? বলে না যে আসলের থেকে সুদের দর বেশি, তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার। আমরা যতটা না আমাদের বাবা মাদের কাছে, মানে আমাদের সন্তানরা হচ্ছে তার থেকে অনেকটা বেশি, তো সেই রকমই একটা ব্যাপার। আর আমিও চাই যে ওই সঙ্গটা পাক, কারণ সত্যি কথা বলতে সবাই এই সঙ্গটা কাছে পায় না। অনেকের হয়তো অনেক দূরে বাড়ি হয়, বা যারা বিদেশে রয়েছে, তো তারা তো তাদের দাদু দিদাদের কাছে পায় না, বা বাবা মায়েদের কাছে পায় না, অনেকটাই দূরে থাকে। তো আমি মনে করি যে সেই দিক থেকে তো আমি অনেকটাই লাকি যে আমার একটু সমস্যা হলে আমি এই মানুষগুলোকে পাশে পাবো। মানে জীবনে অনেক মানুষকে হারিয়েছি বলতে পারো মনের দিক থেকে। হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিলাম না সেই মানুষটার এরকম ব্যবহারের জন্য, কিন্তু সেই মানুষটার কাছে সেরকম একটা ব্যবহার পেয়েছি, এবং মনের দিক থেকে অনেকটাই ডিট্যাচ হয়ে গেছি বলতে পারো। তবে আমার পাশে যতদিন আমার বাবা মা রয়েছে, আমার মনে একটা অন্য রকমেরই জোর। শুধুমাত্র আমার মনে বলবো না, আমার হাজব্যান্ডও না ভীষণভাবে আর কি আমার বাবা মায়ের প্রতি ডিপেন্ডেন্ট আর কি। তো যাই হোক, এইদিকে দেখো আমি সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। মা কেটে টেটে দিয়েছিল, সেগুলো একটু ধুয়ে দিলাম। আর চিংড়ি মাছটা আজকে রেখে দিলাম, আজকে আর চিংড়ি মাছ করব না, তো তার জন্যই। ওইদিকে মাটনটাও ধুয়ে নিয়েছি, আর কুমড়ো ফুল এনেছে, তো মোটামুটি একটা ব্যবস্থা করেছি। কি রান্না হচ্ছে সেটা তো তোমাদেরকে শেষে দেখাবো। আর
আজকে না আমার মায়ের হাতের একটা অন্য রকমের মাটনের রেসিপি তোমাদের সাথে ভেবেছি শেয়ার করব। তো এদিকে সবজিপাতি কিছু টুকটাক এনেছিল, আজকে রবিবার কিন্তু আমি আর যেতে পারিনি, আমার প্রচুরই প্রেশারটা লো। তো বাইরে যাওয়ার একটা আনন্দ বা বাইরে যাব, আমি বাজার করতে খুব পছন্দ করি, কিন্তু আজকে আমার হাজব্যান্ড এতবার বলার পরেও না আমি বাইরে যেতে পারিনি। আমি শুধুই বারবার ওকে বলে গেছি তুমি যাও, আমি ভালো লাগছে না আমার যেতে। তো কয়েকদিন থেকে একটা টোন আমার হাজব্যান্ডকে বারবার করে শুনতে হচ্ছিল, সত্যি কথাই, যে আমার ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না, আমার এই কাজটা করতে ভালো লাগছে না, এই যে একটা ব্যাপার। তো এটা না মানে সংসারে অনেকটাই নেগেটিভিটি আরও এনে দেয়, জানো তো। আমি সেটা মনের থেকে বুঝছিলাম, কিন্তু আমার শরীরের সেই ক্ষমতা ছিল না। হতে পারে আমার শারীরিকভাবেই কোনো একটা সমস্যা হচ্ছিল, তার জন্যই। তো যাই হোক, আমি এখন বেশ ভালো রয়েছি, আর প্রেশারটা বেশ ফল করে গেছিলো, এখন সেটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, তবে আর চেক আপ করানো হয়নি। তবে আমি শরীরের দিক থেকে বুঝতে পারছি হ্যাঁ আমি অনেকটা বেটার ফিল করছি। তো এদিকে কিছু নিম পাতা নিয়ে এসেছিলো, নিম পাতাটাকে এখন জলের মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি, আর লঙ্কাটাকেও ধুয়ে আর কি জল ঝরতে দিয়েছি। তারপরে এই যে কিছু বোতল এনেছিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি, এই যে পুচকে মতো বোতলটা, এটা এনেছি জানো তো। মানে আমার হাজব্যান্ড যখন অফিস যায় তো ওকে স্মুদি দিতে খুব অসুবিধা হয়, তো স্মুদি বা ওই টাইপের কিছু দেওয়ার জন্য ওই বোতলটা এনেছি। সাথে দুটো প্লাস্টিকের যে বোতল দেখতে পাচ্ছ, এগুলো সেলোর একটা আর একটা মিল্টনের, তো সেগুলো এনেছি। ওগুলোকে এখন আর কি খাবার সোডা আর ভিম জেল দিয়ে ভিজিয়ে দিলাম। সাথে আমার ডেইলি ইউজের যে স্টিলের বোতলগুলো সেগুলোকেও একটুখানি ধুয়ে নিচ্ছি, কারণ এরপর গ্রীষ্মকাল প্লাস্টিকের বোতলটা তো লাগবেই, কারণ ফ্রিজে জল ঠান্ডা করতে এই স্টিলের বোতলগুলো রাখলে কিন্তু জলটা ঠান্ডা হয় না। ঠান্ডা জল রাখলে থাকে, কিন্তু জল ঠান্ডা করার জন্য তো প্লাস্টিকের বোতলটা খুব দরকারই পড়ে। তো আপাতত দুটো এনেছি, তারপরে আবার যাব তখন আবার নিয়ে আসব। আর এই যে নর্মাল যে স্টিলের বোতলগুলো, এগুলো কিন্তু আবার ফ্রিজে মানে একদম ঠান্ডা জল হয় আর কি, তো সেগুলোও নিয়ে আসা যেতে পারে, দেখা যাক। এখনও কিছু ভাবিনি, এখন এগুলো রয়েছে। তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরতে দিয়ে দিচ্ছি। আর কি বলো না, যখনই তুমি দেখবে কোনো সাবান জাতীয় কিছু দিয়ে বোতল ধোবে, বোতলের মধ্যে একটা খুব বাজে দুর্গন্ধ ছাড়ে, আর সেটাকে জল ভরে রাখতে হয় আর কি। কিন্তু যখন তুমি আর কি একটুখানি খাবার সোডা দিয়ে দেবে, বিশেষ করে এই যে ভিম লিকুইডটা দিয়ে, তো আমি দেখেছি খাবার সোডাটা দেওয়ার ফলাফল নাকি বলতে পারবো না, তবে কিন্তু একদমই কোনো গন্ধ ছাড়ে না, জানো তো। মানে এই জাস্ট ধুয়ে নিয়েই তুমি কিন্তু জল রাখতে পারবে এর মধ্যে। তো তার জন্য আমি সব সময় খাবার সোডাটা তো ইউজ করি। এটা আমি একটা কম দামি নিয়ে এসেছি, যেটা আর কি আমি বেকিংয়ের ক্ষেত্রে কাজে লাগাই বা কোনো রান্নার পারপাসে কাজে লাগাই, সেই সোডাটা না, এটা একটু কমাটা। তো এটা আর কি আমি ধোয়াধুয়ি বা অনেক অনেক কিচেন ক্লিনিংয়ের অনেক কাজে এই খাবার সোডা কিন্তু কাজে লাগে। তো কি বলতো, এই বাড়তি কাজগুলো আমরা করতে একদমই সময় পাই না, মানে এত সংসারে কাজ থাকে না, আর একের পর এক শিডিউল ওয়াইজ কাজ থাকে। দেখবে আমাদের গৃহবধূদের না একটা সময়ে গিয়ে আমরা থমকে যাই, আমরা যেন আর পারছি না এরকম একটা ভাব হয়ে যায়। আর যদি এরকম একটা মানুষ বাড়িতে থাকে যে ঠিক করবে আজকে কি রান্না হবে, সেটা ঠিক করে দেওয়াটাও একটা ভীষণ আমার মনে হয় প্রত্যেক দিনের একটা প্রেশার। তো যাই হোক, এইদিকে মা রান্না করছে, আর ওইদিকে তো পোস্ত তরকারি বসিয়েছে। আর মাটনটাকে না প্রথমে আমি তো ধুয়ে দিয়েছিলাম, তো সেটাকে মা এখন মোটামুটি 1 গ্লাস জল দিয়েছে, বেশ কিছুটা হলুদ আর লবণ দিয়ে এখন সিটি দিয়ে দেবে মোটামুটি 4 থেকে 5খানা। আর যতক্ষণে ওইদিকে সিটি পড়ছে ততক্ষণে আমি চলে এসেছি এখানে। আর এই যে আমি এখন যত সৃজনের সাদা জামা কাপড় রয়েছে, বলতে ওর ক্রিকেটের দুটো ড্রেস রয়েছে, স্কুলের দুটো জামা রয়েছে, সেগুলোকে না আমি এখন ভিজিয়ে দেব। তো যখন স্নান করব তখন আর কি ধুয়ে ফেলবো। এগুলোকে আমি না হাতেই কাচি, খুব ভুল করেছি। মানে আমি ক্রিকেটের একটা ড্রেসকে না মেশিনে দিয়ে দিয়েছিলাম, ভুলবশতই দিয়েছিলাম, তো সেই ড্রেসটার পুরো গার্ডারটা লুজ হয়ে গেছে, তারপর আবার আমাকে ড্রেস কিনতে হয়েছে। তো আমি তো কানমোলা নাকমোলা নিয়ে নিয়েছি যে না, আমি আর কোনো জামা কাপড় সৃজনের কিন্তু মানে ওই যেগুলো ঘরে পরা জামা কাপড় সেগুলো বাদ দিয়ে কিচ্ছু আমি কিন্তু মেশিনে দেব না। তো তার জন্য সেই ক্ষেত্রে এই যে হোয়াইট যেই জিনিসগুলোর সাথে আমারও কিছু রয়েছে, সৃজনের বাবারও জামা রয়েছে, তো সেগুলোকে আর কি এখন আমি ভিজিয়ে দিচ্ছি। যদি আমি সময় করে উঠতে পারি তো অবশ্যই আমি ধুয়ে ফেলবো,
নয়তো আর কি আমার যে দিদি আসে তাকে বললে আর কি ধুয়ে দেয়, তার যদি হাতে সময় থাকে। তো আমি দেখলাম যে বাসনের পরিমাণ এখন কম রয়েছে, আর হয়তো কিছু নামতেও পারে নাও পারে, ওইদিকে যেহেতু এখনও রান্না চলছে, তো সেই ক্ষেত্রে বললে যদি ধুয়ে দেয়, আর যদি না হয় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ধুয়ে ফেলবো। তো যাই হোক, এই যে মাটনটা এখন সিদ্ধ হয়ে গেছে, যতক্ষণ এইদিকে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ ওটাকে আর কি ফ্লেমটা কমিয়ে ফুটতে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছে মা, তার উপরে দিল গোটা জিরে ফোড়ন আর সাথে দিল শুকনো লঙ্কা। তো তারপরে এখানে আর কি তেজপাতাও দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর ফোড়নটা বেশ আর কি গরম হবে, মানে তেলটা খুব একটা যে গরম হয়েছিল সেরকম ব্যাপারটা নয়। তো তেলটা মোটামুটি একটা গরম হলো, তারপর এখানে আর কি পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজটা মোটামুটি দিতে হবে, খুব একটা বেশি গাঢ়ও করবে না, আর খুব একটা বেশি যে একদম পাতলা হবে সেরকমও না। তো তার জন্য এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। আর মা না ওই মাংসের ঝোলে আলু টালু পছন্দ করে না দিতে, বা আমার বাবা ভাই ওরা কেউই পছন্দ করে না জানো তো। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে, আর সাথে একটুখানি হলুদও দিয়েছে। তো একই সাথে সবটা দিয়ে দিয়েছে, ব্যাস। এরপরে এটা আর কি একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে টমেটো আর একটু পরিমাণ মতো লবণ চিনি এগুলো দেওয়া হয়েছে। আমি ওইদিকে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর এদিকে মা অনেকক্ষণ থেকে আমাকে ডাকাডাকি করছিল। তো যাই হোক, একটু স্কিপ হয়ে গেল। তবে এই আর কি সব কিছু দিয়ে তারপরে এই যে এখন মশলাটাকে বেশ ভালো করে ভাজতে হবে। আর মোটামুটি অনেকক্ষণ ধরে ফ্লেমটা লো করে কিন্তু মা কষাচ্ছিল। আর ঠিক কষানোর মাঝখানে এই যে মাটনের যে স্টুটা মানে সিদ্ধ হচ্ছে জলটা, সেটা দিয়ে দিয়ে কিন্তু একদম কষিয়ে জল দিয়ে রেডি হয়ে যাবে আর কি। তো আমি আর শেষটা নিতে পারিনি। তবে এই যে আজকের মেনুতে ছিল কুমড়ো ফুলের বড়া, ছিল সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল আর কি, আর তার সাথে স্যালাড তো ছিল, ঝিঙে আলু পোস্ত ছিল, আর তারই সাথে ছিল লাল লাল মাটনের ঝোল। কী যে খেতে হয়েছিল, কী যে স্বাদ হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার এভাবে বানিয়ে দেখো, আগে মাটনটাকে সিদ্ধ করে নিয়ে তারপর, তো একদমই অন্য লেভেলের স্বাদ হয় আর কি। আর এখানে মা বাড়ির থেকে বানিয়ে এনেছিল চাটনি। তো এই আর কি আমাদের লাঞ্চের মেনু ছিল। আর এখন বিকেলবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে যে এখন আমি একটু গাছের পরিচর্যা করব। আমার গাছে না সাদা সাদা একটা পোকা হয়েছে, সাথে পিঁপড়ে। তো এই সমস্ত কিছু প্রবলেম নিয়ে আমি গেছিলাম আর কি নার্সারিতে। সেখানে থেকে দাদা আমাকে একটা একতারা বলে ওষুধ দিয়েছিল। তো সেটা আর কি 1 লিটার জলে 1 ছিপি, মানে 1 চিমটি আর কি যাকে বলে। তো সেটাই দিয়ে ভালো করে আর কি জলটাতে মিশিয়ে নিতে হবে। দেখো গাছটাতে একদম পাতাগুলো সমস্তটা নষ্ট করে দিয়েছে। তোমাদেরকে আমি 2 দিন পরে দেখাবো, আমি আগে 2 দিন ইউজ করি, তারপর যদি কোনো ইমপ্রুভ হয় আমি তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো। তো সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু ইউজ করতে পারো। অনেকেরই এই প্রবলেমটা হয় আমি দেখেছি। আর আমার তো মানে জবা গাছ হয়ই না জানো, এই করে আমার গাছগুলো নষ্ট হয়ে যায়, খুব মন খারাপ হয়ে যায়। এবার আমি ঠিকই করেছি, আবার একই জায়গায় দেখো এই জবাটাও রয়েছে, এর আবার কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দর একটা দুটো ফুল দিয়ে যাচ্ছে। তবে একে একবার আক্রমণ করে, কিন্তু এ কিন্তু রিকভার করে নিতে পারে। মানে আমি দেখেছি পাতাগুলো কুকড়ে কুকড়ে যায়। আর আমাকে বলল যে আশেপাশে যে গাছ ঠিক আছে তাকেও দেবে, কারণ এই পোকাটা এমনই, একটা গাছে হলেই কিন্তু পরপর সমস্ত গাছকেই আক্রমণ করতে থাকবে। আর এই যে এখানে আমার অপরাজিতা গাছটা, আমি বুঝতে পারি না যে অপরাজিতা গাছটায় এত কেন জল টানে জানো। সকালে জল দিলে বিকেলে শুকিয়ে যাবে, বিকেলে জল দিলে সকালে শুকিয়ে যাবে, এরকম আর কি। তো এই সমস্ত গাছ টাছগুলোতে জল দিয়ে দিলাম। এখানে আমার যে লম্বা গাছটা রয়েছে এটা হচ্ছে লাল বাসক। এই গাছটা না খুব ভালো সর্দি কাশির পক্ষে উপকারী আর কি। তো তার জন্য এটা রেখেছি, সৃজনের একটু ঠান্ডা লাগলে আমি একটা দিন দিয়ে দিলেই দেখেছি একদম ঠিক হয়ে যায়। আর এই যে কারি পাতার গাছটা বেশ ভালো ঝাঁকুর ঝুঁকুর হয়েছে আর কি, তবে একেও পোকা ছাড়েনি, পোকাতে পাতাগুলো পুরো কুঁকড়ে যাচ্ছে। আর এই যে নিচে চলে এসেছি, এরপর নিচে এই যে নয়নতারা গাছটা, তারপরে গোলাপ গাছের কুড়িটা তো দেখছি সাদা সাদা হয়েছে জানো, খুব মনটা খারাপ লাগছিল। কত কষ্টে একটা গাছকে বড় করতে হয় বলো না, তারপর যদি সেই গাছে এরকম সমস্যা হয় বড্ড মনটা খারাপ হয়ে যায়। আমরা তো সন্তানের মতো গাছকে বড় করি, তো তার জন্যই মনটা খারাপ লাগে। এই গাছটা এখনও পর্যন্ত কুড়ি দেয়নি, তবে এই গাছটা যে কি নাম আমি সেটাও ভুলে গেছি, তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও। আর এখানে একটা জবা গাছ লাগিয়েছি, এটাতে এত কুড়ি এসেছে পুরো গাছ ভর্তি, আমাকে বলেই ছিল ওখানে দাদা। তো এইদিকে গোলাপ গাছটাতেও দিয়ে দিলাম একটুখানি স্প্রে করে। তো ব্যাস, এরপরে গাছের গোড়ায় গোড়ায় জল দিয়ে দিচ্ছি, আবারও 1-2 দিন ছাড়া ছাড়া এটা আমি কিন্তু দিতে থাকবো। আর ফল পেলে তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো এখন এই যে চা বানিয়ে নিয়েছি, চলো এরপর সবাইকে চা দেব।
আর আমার বাড়িতে না সবাই লিকার চা খায়, তো আমার বাবা একটু দুধ চা খেতে পছন্দ করে, তাই আর কি বাবা বলছে যে মাকে জিজ্ঞাসা করেছিস যে মা দুধ চা করতে বলেছিল? তো বাবার একটু গ্যাসের সমস্যা আছে, মানে অ্যাসিডিটির, আমারও রয়েছে, তো মা এ নিয়ে আমাদেরকে খুব চিৎকার করে জানো। কিন্তু ওই যে নেশা। আর আমার বাবা দুধ চা খেতে ভালোবাসে, তো তার জন্য মানে আমার বাবা থাকলে যেন আমার চা করার এনার্জি একদম ডাবল হয়ে যায় দেখবে। আমার হাজব্যান্ড আমার সাথে খাই ঠিকই কথা, কিন্তু ওর চলেও না সত্যি কথা বলতে। আর ও অতটাও পছন্দ করে না, একটুখানি লিকার চা তুমি লেবু দিয়ে বিট লবণ দিয়ে করে দিলে ও যতটা বেশি খুশি হবে, মানে দুধ চায়ে অতটা ওকে সন্তুষ্ট করা যায় না। কিন্তু ওই আর কি বউয়ের জন্য খায়। আমি বলি যে একা একা চা খেতে ভালো লাগে না, তুমি একটুখানি খাও না, কি হবে। কিন্তু এরপরে বলেই দিয়েছে একদম স্ট্রিক্টলি যে না, আমি কিন্তু দুধ চা খাবো না। তো এই যে বিছানা ঝাড়ছি আর আমি গয় 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 করছি মায়ের সাথে, মানে মাকে বলছি দেখো মা কেমন বিছানাটা পুরো নোংরা করে দিয়েছে, আমার একদম ভালো লাগছে না। মানে সৃজন বাড়িতে থাকলে বিছানা আমাকে সারা দিনে কতবার ঝাড়তে হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সেটা প্রমাণ তোমরা এক্ষুনি দেখতে পাবে। এই তো আমি বিছানাটা এইমাত্র পরিষ্কার করলাম, আর এই যে সৃজনবাবু চলে এসেছে, ব্যাস এটা হচ্ছে ওর বল খেলার জায়গা, ঠিক আছে। ওই মাত্র কিন্তু আমার বাবার সাথে নিচে থেকে খেলে আসলো, তো এই যে ড্রয়িং করে আসলো, সরি, এখন খেলে আসেনি। তো তাই আর কি ঘরে ঢুকতে না ঢুকতেই বল নিয়ে একদম খেলা টেলা শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম যে আজকে সন্ধ্যের দিকে চলো একটুখানি পাস্তা বানাই। আসলে আমি যখন এটা ওটা বানাই না, তখন আমার মায়ের জন্য খুব মন খারাপ লাগে, মনে হয় যে মা থাকলে এটা বানাতাম, মাকে এটা বানিয়ে খাওয়াবো। মানে দেখবে আমরা নতুন কিছু শিখলে সব থেকে প্রথমে আমাদের মা বাবার কথাই মনে পড়ে, কারণ বিয়ের আগে কখনো তো কিছু করিনি, তাই কিছু করলে নিজেকে একটা ভীষণ আনন্দ লাগে আর কি। আর বাড়িতে গিয়ে কখনোই মা কিছু করতে দেয় না সেইভাবে। তো যাই হোক, আমি মাকে বলেছি মা তোমাকে আমি অনেক কিছু রান্না করে করে খাওয়াবো। তো এই আর কি রবিবার সন্ধ্যের দিকে একটুখানি পাস্তা বানালাম সবার জন্যই, টুকটাক একটু একটু করে সবারই হয়ে গেছিলো, একটু কমই ছিল পরিমাণে, ওই সিদ্ধ করে রাখা ছিল ফ্রিজে আর কি। তো ব্যাস সমস্ত মশলা দিয়ে চলো পাস্তাটা এরপর দিয়ে দিই। তাহলে আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করব। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক তো আমি পেতেই পারি, তাই না? আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর আমাকে পায়েল বলেছো যে পয়লা বৈশাখের বাজার করেছে কিনা, না গো এখনও পর্যন্ত পয়লা বৈশাখের বাজার করিনি। তো দেখা যাক কি করি কি না, ইচ্ছে নেই এবারে বাজার করার। প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে গেছে, যেটুকু প্রয়োজন সেটুকুই নেব। এখন থেকে বলছি আবার করব না, আবার হয়তো করে নিলাম, তখন তোমরা বলবে যে তুমি বলেছিলে কিন্তু এই তো করলে। তো এই জন্য এখনও কোনো গ্যারেন্টি নেই, দেখা যাক কতদূর কী হয়। একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম রয়েছে সামনেই, তো সেই অনুযায়ী যেটুকুনি প্রয়োজন সেটাই আর কি নেব। এই হচ্ছে গিয়ে আজকের কথা। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরাও কী কী কিনেছো পয়লা বৈশাখে আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিও।